नमस्कार बंधुरा सबाइके स्वागत आमार चैनल कालुर झुलिते। आमरा आबार बेरिये पड़ेछि एक अजाना डेस्टिनेशने। तबे एबारे आमरा किन्तु आर दुजोने नेই, आमरा आछि 7 जनेर एकटा दल, जे दले 83 बछरेर निताईदा थेके बाकी 4 जनই प्राय 60 ইয়ার্সের অ্যাবভ। হ্যাঁ, এবার বলি ট্রেন সম্বন্ধে। এটা রাজধানীর কোচ হলেও কিছু কিছু বগি দেখলাম দুরন্তের কোচ লাগানো। তো যাই হোক, ভালো মন্দ মিলিয়ে যেহেতু আমি রাজধানী এক্সপ্রেস এই প্রথমবার চড়ছি, তাই একটা এক্সাইটমেন্ট বা উত্তেজনা অবশ্যই ছিল। সেই উত্তেজনার বশে আমরা কিন্তু ট্রেনের লাগেজটা রেখে দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। কারণ এই প্রথমবার যেহেতু আমি রাজধানী চড়ছি, তাই রাজধানীর ছবি ভিডিও করব বলে আমরা স্টেশনে বাইরে চলে এসেছি। আমাদের কোচটা ছিল B11-এ, আর আমাদের দলের বাকি মেম্বারদের ছিল B7-এ। তো যাই হোক, যথাসময়ে ট্রেন কিন্তু ছেড়ে দিল। ট্রেন আস্তে আস্তে শিয়ালদা থেকে ছাড়ছে, আর আমি জানলা দিয়ে বাইরের দিকে দেখতে থাকছি, কারণ আমার সিটটা কিন্তু জানলার ধারে সিট পড়েছিল। এবারে জানলার ধারে দেখতে দেখতে দেখলাম কিছু বাচ্চা মেয়ে বা ছেলেরা কান্নাকাটি করছে, যাদের আত্মীয় স্বজনকে তারা ছাড়তে এসেছিল। তারা যখন ট্রেনে করে চলে যাচ্ছে বা কোথাও যাচ্ছে, তার সেটা দেখে কিন্তু তারা কাঁদছিল। তো সব কিছু তো ক্যামেরাবন্দি করতে পারি না। তো যাই হোক, ইষ্টদেবতার নাম জপতে জপতেই আমাদের কিন্তু ট্রেন রওনা দিল নিউ দিল্লির উদ্দেশ্যে। তো নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দেখলাম কিছুক্ষণ পরেই এসে গেল সে আমাদের সবার পরিচিত দক্ষিণেশ্বরের প্ল্যাটফর্ম, দক্ষিণেশ্বরের স্কাইওয়াক এবং দূরে মা ভবতারিণী মায়ের মন্দির। তো মা ভবতারিণী মন্দিরকে প্রণাম করে আমরা কিন্তু এগিয়ে চলেছি। এই দেখো, এখন আমাদের ট্রেন কিন্তু ক্রস করছে আমাদের সবার পরিচিত ভাগীরথী নদী বা গঙ্গা নদী। গঙ্গা নদীর পার থেকে মা ভবতারিণী মায়ের মন্দিরকে দূর থেকে প্রণাম করলাম, করে মনে মনে প্রার্থনা করলাম যেন সুস্থভাবে আমাদের এই পুরো জার্নিটা আমরা সুসম্পন্ন করতে পারি এবং সবাই যেন সুস্থভাবে আবার ফিরে আসতে পারি নিজ নিজ বাসায়। মোটামুটি এইরকম ছিল। তারপরে যথাসময়ে সন্ধ্যা হয়ে গেল। আর একটা জিনিস ট্রেনে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে ট্রেনের মধ্যে অ্যানাউন্স হচ্ছিল। আমি এই প্রথমবার এমন একটা ট্রেনে যাচ্ছি যেখানে অ্যানাউন্স করে বলে দিচ্ছে পরের স্টেশনটা কী আসতে চলেছে, যেটা শুনে বেশ ভালো লাগলো। কারণ যে কোনো মানুষ যখন ঘুমিয়ে থাকে, তো ঘুমের মধ্যেও কিন্তু সেই মানুষটা জানতে পারে তার নেক্সট স্টেশন কোনটা বা তার গন্তব্য স্টেশন এসে গেছে কি না। আর এটা হলো রাজধানী রাতের বেলার দৃশ্য। আমি রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ায় আমি একটুখানি রাতের বেলা অন্ধকারে ভিডিও করছিলাম। গুড মর্নিং সবাইকে, কারণ পরের দিন সকাল হয়ে গিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি ভিডিও করছি, তাই সবাইকে স্বাগত। আচ্ছা, গুড মর্নিং জানাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে প্রায় 6টা নাগাদ। আমি ঘুম থেকে উঠে গিয়েছি। উঠে কিন্তু এই দেখো, সবাই নিচের লোকেরা কিন্তু বেডটি দিয়ে গেছে। সকালবেলা 2টো করে বিস্কিট আর গরম জল দিয়ে গেছে, আর টিকিট দিয়ে গেছে, তো সেটা দিয়ে চা খাচ্ছি। আর তারপর বাইরের দিকে জানলা দিয়ে এরকম নানান ধরনের ট্রেনের দৃশ্য, রেল লাইনের দৃশ্য দেখতে দেখতে আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল। দুই পাশে সবুজ মাঠ এবং গম ক্ষেত, ভুট্টা ক্ষেত দেখতে দেখতেই কিন্তু আমরা এগিয়ে চলেছি নিউ দিল্লির উদ্দেশ্যে। এইবার আমাদের সামনে যে একটা সাইড লোয়ার সিট ছিল, সেই সাইড লোয়ার সিটে গিয়ে কিছুক্ষণ ভিডিও করলাম। তারপর চলে এলো সকালের ব্রেকফাস্টে ব্রেড টোস্ট, মাজা এবং আরও অনেক কিছু দিয়েছিল। তারপর সেগুলো সব খেয়ে আস্তে আস্তে আমাদের ট্রেন দেখলাম যমুনা নদী ক্রস করছে। যমুনা ব্রিজের উপর দিয়ে যমুনা নদী ক্রস করছে। তো আমার হাজব্যান্ড বললো যে যমুনা নদীর এই যখন ক্রস করে তখন কিন্তু দূরে তাজমহলটা দেখা যায়। আমি বললাম তাই নাকি? বলে হ্যাঁ দেখো, ভালো করে খেয়াল করো। তো আমি একটু জুম করে দেখলাম যে সত্যি দূরে কিন্তু তাজমহল দেখা যাচ্ছে, আর পাশ দিয়েই কিন্তু যমুনা নদী বয়ে চলেছে, যেটা ইন্ডিকেট করে যে দিল্লি কিন্তু আর বেশি দূরে নয়। তাই দিল্লি স্টেশন এখন চলে এসেছে, আর আমাদেরও নামার সময় হয়ে গিয়েছে, তাই আমরা সবাই একটুখানি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি।
কারণ আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের নেমে পড়তে হবে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। তো সেই সমস্ত ভিডিওগুলোকে আমি ক্যাপচার করছি। আর পাশে দেখো কি সুন্দর ঘন গাছপালা এবং বেশ বাতাসও বইছিল, এবং যথা সময়ে দেখলাম আমাদের ট্রেন কিন্তু একদম প্ল্যাটফর্মে ঢুকে গেল এবং আমরা কিন্তু নিউ দিল্লি স্টেশনে এসে যাওয়াতে আমরা কিন্তু নিউ দিল্লি স্টেশনে এখানেই আমাদের যাত্রা শেষ। আমরা নেমে পড়লাম। তো নিউ দিল্লি স্টেশনে নেমে আমাদের সবার প্রথমে যেতে হবে ওয়েটিং রুমে, কারণ আমাদের কিন্তু এরপরে বিকেলের ট্রেন, বিকেল প্রায় 4টে নাগাদ ট্রেন আছে নিউ দিল্লি থেকে আবার কাটরা যাবার। তো সেই জন্য আমরা সবাই কিন্তু এখান থেকে চলে যাব এসি ওয়েটিং রুমে। তবে নিউ দিল্লি স্টেশন থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মটা খুঁজতে আমাদের যথেষ্ট পরিমাণে বেগ পেতে হয়েছিল। স্টেশনটা কিন্তু অনেকটাই ভিতরে এবং আমাদের অনেকটাই ব্যাগ কাঁধে নিয়ে আমাদের হেঁটে যেতে হচ্ছে সেই 1 নম্বর প্ল্যাটফর্মে ওয়েটিং রুমের দিকে। অবস্থা খুব খারাপ, প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের দলে আমরা আছি মোট 60 জন। গৌতম দা, নিতাই দা, জনা দা, আমার হাজবেন্ড, চন্দন দা, মণিদি আর আমি। তো এই হলো আমাদের টিম। দিল্লি প্ল্যাটফর্মটা ভুলভুলা যাচ্ছে কিন্তু কম না, কারণ এখানে ফ্লাইওভার দিয়ে আপনি কোন দিকে যাচ্ছে, কত নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছে, সেই ইনস্ট্রাকশনগুলো ঠিকঠাকভাবে না বুঝলে আপনি কিন্তু এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে পৌঁছাতে যথেষ্ট পরিমাণে বেগ পেতে হবে এবং তাতে আপনার কিন্তু ট্রেন মিসও হয়ে যেতে পারে। তাই হাতে সময় নিয়ে দিল্লির প্ল্যাটফর্মে আসাটাই ভালো। এবং বেশ 1 নম্বর প্ল্যাটফর্মটাই খুঁজে পেতে আমাদের অনেকটাই সময় লেগেছিল। একে তো জুন মাস, তার উপর দিল্লির মতো জায়গা, প্রচণ্ড গরমের মধ্যে আর পিঠে লাগেজ নিয়ে আমরা রুকস্যাক নিয়ে অনেক কষ্টে 1 নম্বর প্ল্যাটফর্মটা খুঁজে পেলাম, কারণ 1 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু রয়েছে এসি ওয়েটিং রুম। তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। তো এসি ওয়েটিং রুমে আবার ঘন্টার হিসেবে কিন্তু আপনাকে টাকা দিতে হবে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট এবং ক্যান্টিনের ব্যবস্থা আছে। তাই আর দেরি না করে চটজলদি এসি ওয়েটিং রুমের মধ্যে আমরা ঢুকে পড়লাম। দিল্লির ওয়েটিং রুমে বসে আছি, হঠাৎ গৌতমদার মেয়ে অনুর সাথে আমাদের দেখা। অনু এখন হসপিটাল ম্যানেজমেন্ট করে দিল্লির এক হসপিটালেও ম্যানেজমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে দায়িত্বে আছে। যদিও 2012 সালের মে মাসে অনুর সাথে আমার কাশ্মীর ভ্রমণে প্রথম দেখা হয়েছিল, তখন অনু খুব ছোট ছিল। নিউ দিল্লির ওয়েটিং রুমে বসে বসে কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম। তো ওখানকার যে রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্ট থেকে এরকম একটা থালি সিস্টেমে পোলাও, ডাল, পনিরের তরকারি, একটা সিমুই ছিল মিষ্টি হিসাবে, আর ছিল রুটি। একটা প্লেটে আমরা 2 জন করে খাচ্ছিলাম সবাই। মোটামুটি পরিমাণটা খুব একটা খারাপ দেয়নি এবং খাবারের কোয়ালিটিটাও মোটামুটি ভালোই ছিল। তবে পোলাওয়ের বদলে আপনারা সাদা ভাতও নিতে পারেন। তো এইসব খেয়েই আজকের দিনটা আবার এখানেই শেষ হলো। একদম। আমরা এখন নিউ দিল্লি থেকে বন্দে ভারত ধরে কাটরা যাব। ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 3। আমাদের কোচ হচ্ছে C7। বন্দে ভারতে উঠেছি, কিন্তু আমাদের সিটগুলো একদম বাজে পড়েছিল, কারণ ট্রেনটা যেদিকে যাচ্ছিল তার উল্টো দিকে আমরা বসেছিলাম। তাই সেইভাবে আনন্দ করতে পারছিলাম না বা ভালো লাগছিল না। তবে একটা সুবিধা কি, আমাদের সামনেই ছিল ডাইনিং টেবিল। এই ডাইনিং টেবিল হওয়ার জন্য আমরা কিন্তু অনেকটা স্পেস পেয়েছিলাম। আমাদের মতন অনেকেই যারা বন্দে ভারতে প্রথম জার্নি করছে, প্রত্যেকেই মোবাইল ক্যামেরায় স্মৃতিটুকুনি তুলে রাখছেন। তারপর আমাদের দলেরও যে সবাই, তাদেরকেও আমরা ভিডিও ছবি তুলছিলাম। আর এই দেখো, একদম ঘড়ির কাঁটা ধরে কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে দিল্লি থেকে বন্দে ভারত। তো খুব ভালো লাগছিল, মানে ফার্স্ট টাইম বন্দে ভারতে চড়ছি। আর এই দেখো সিটগুলো একটু অন্য রকমের, কি সুন্দর ওপরে হেলান দেওয়া যাচ্ছিলো। আর হেলানদার মাথার দিকে আবার দুটো গার্ড মতো আছে, যাতে ঘুমিয়ে পড়লে মাথা না সরে গিয়ে পাশের জনের গায়ে লাগে। তো আমি এগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর একটা জিনিস যেটা আমি ভালো লাগলো সেটা হচ্ছে বন্দে ভারতে এই দেখো পুরো সিসি ক্যামেরা, যে সিসি ক্যামেরা লাগানো আছে, তাই চুরি বা অন্য কিছু হয়ে যাওয়ার কোনো ভয় নেই।
আমরা আবার টেবিলটাকে ক্যামেরা স্ট্যান্ড বানিয়ে গ্রুপ ছবি তোলার জন্য চেষ্টা করছি সবাই। আমাদের দলে আছে কিন্তু সর্বপ্রথমে জনাদা, তারপর আছে গৌতম দা, তারপর আছে নিতাই দা, তারপর আমার হাজব্যান্ড আর আমি আছি। আমাদের দলে ক্যাপ্টেন অর্থাৎ চন্দন মুখার্জি এবং ওনার স্ত্রী মণিদি অন্য কম্পার্টমেন্টে আছেন বলে এই গ্রুপ ছবিতে নেই। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই চলে এলো বিকেলে স্ন্যাক্সের মধ্যে ছিল মাজা, রেডিমেড চা, একটা কচুরি, ডালমুট জাতীয় কিছু একটা খাবার, আর ছিল সোনপাপড়ি। তো সেগুলোই আমরা এখন সবাই আনন্দ সহকারে খাবো। টিফিন খেয়ে আমি পুরো ট্রেনটা দেখার জন্য একটু সামনের দিকে এগিয়ে গেলাম। আবার এই দেখুন স্ক্রিনের মধ্যে কিন্তু স্ক্রিন দেওয়া আছে, যে স্ক্রিনে বন্দে ভারতে ট্রেন কোথায় যাচ্ছে, কত কিলোমিটার স্পিডে যাচ্ছে, যাবতীয় সব তথ্য, এমনকি এখন কত কিলোমিটার স্পিডে ট্রেন চলছে বা কোন স্টেশন আসছে সবটাই কিন্তু ডিসপ্লে হয়ে যাচ্ছে। আর একটা দেখুন গেটগুলো কিন্তু অটোমেটিক, আপনি যখন দরজার সামনে দাঁড়াচ্ছেন অটোমেটিক কিন্তু গেটগুলো খুলে যাচ্ছে। আর বাথরুমের কাজটা অনেকটা স্পেসিয়াস, অনেকটাই জায়গা ছিল, তবে তো সব দরজার সামনে কিন্তু আর বাথরুম ছিল না, তাই একটাতে বাথরুম একটাতে কিচেন টাইপের, মানে যেখানে খাবার দাবার গরম করা যাবে সেরকম ব্যবস্থা ছিল। তো এগুলো দেখতে বেশ ভালো লাগছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর বাইরের প্রাকৃতিক পরিবেশ সে তো অসাধারণ, কারণ সবে মৌসুমি বায়ু ঢুকতে শুরু করেছে, যার জন্য কিন্তু পাঞ্জাব হরিয়ানার দিকে কিন্তু মাটি কিন্তু চষা হয়ে গেছে, জমি তৈরি হয়ে গিয়েছে, যে জমিতে কিন্তু চাষবাস করা যাবে। আর এই দেখো সবুজ মাঠ, ক্ষেত, সব কিছুকে পিছনে ফেলে আমাদের ট্রেন কিন্তু ছুটে চলেছে একদম কাটরার দিকে। আর এই দৃশ্যটার দিকে বিকেলের দিকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। যদিও আমি আগে বলেছি আমার সিটটা কিন্তু ট্রেনের পিছনের দিকে পড়েছিল, তাই ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে তো প্রায় ঘাড়টা ব্যথাই করছিল, কিন্তু দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আমাদের ট্রেন ঢুকলো, ভালোই ভিড় আছে, জানি না এক্সট্রা প্যাসেঞ্জার উঠবে কিনা, তবে ভালোই প্ল্যাটফর্মে লোক আছে। সতলুজ রিভার, শতদ্রু নদী। দিল্লি থেকে কাটরা যাওয়ার এই যে বন্দে ভারত, এই ট্রেনটা মোস্ট প্রবাবলি ইন্ডিয়ার প্রথম একটি নিরামিষ ট্রেন। এই নিরামিষ ট্রেন হওয়ার জন্য এখানে কিন্তু সব নিরামিষ খাবার দাবারই দিয়েছে। দেশের প্রথম নিরামিষ ট্রেন এগারোটা 35 আমরা নেমে পড়েছি কাটরাতে, মানে এখনো প্ল্যাটফর্মে নামিনি। আমরা এখানে নেমে এই সিঁড়ি দিয়ে উঠে যাব। দূরে পাহাড় চূড়া, আঁকা বাঁকা রাস্তা, মা বৈষ্ণো দেবীকে প্রণাম জানাই দূর থেকে। আমরা এখন এদিক থেকে ওইদিকে যাব। অসাধারণ সৌন্দর্য। রাত 11:40।
দিল্লি থেকে যে বন্দে ভারত এলো কাটরাতে, প্রচুর লোক নেমেছে, দেখো পিল পিল করছে লোক। এখনো লোক প্রচুর আসছে। কাটরা স্টেশনের বাইরে এরকম রাতের বেলা, রাত প্রায় 12টা বাজতে যায়, এত সুন্দর দৃশ্য। কাটরা স্টেশনের বাইরে আমরা বেরিয়ে এসেছি। আর এই হলো মাতা বৈষ্ণোদেবী মন্দিরের যাওয়ার রাস্তা। দিয়ে বেরিয়ে একদম সোজা পথে আমরা এই রাস্তা ক্রস করে এখানে চলে এলাম। হোটেল কালকা রয়্যালের দিকে যাচ্ছি। হ্যাঁ, এই রাস্তাটাও ক্রস করলাম। এখানে বিভিন্ন রকমের হোটেল আছে। অনুভব রেসিডেন্সি, হোটেল দেবী এম্পায়ার। কাটাই বাজে রাত 12:15। হোটেলের চেকিং করছে। এক রাতের জন্য আমরা এখানে 3টে রুম নেওয়া হয়েছে, যে রুমগুলোর ভাড়া ডবল বেডরুম 1,500 টাকা করে নিয়েছিল। তবে রাত তখন প্রায় রাত 12টা বেজে গিয়েছে, তাই আমরা খুব তাড়াতাড়ি চেকিং করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি কিন্তু একটা রাতের জন্য ঘুমিয়ে পড়লাম। কারণ আমাদের পরের দিনই কিন্তু আবার যাত্রা শুরু হচ্ছে কাটরা থেকে শ্রীনগর। যাই হোক, আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে পাঠাবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।